ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই সেই নির্বাচনের সবশেষ আপডেট জানিয়ে আসছেন আমাদের সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধারাবাহিক রক্ষা করে আরো একবার তার কাছে যাব। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই ভারতের বিধানসভা নির্বাচন 2026-এর খবরাখবর। কড়া নিরাপত্তায় আজ ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে চলছে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় 152টি আসনে এবং তামিলনাড়ুর সব কয়েকটি অর্থাৎ 234টি আসনে আজ একযোগে ভোট দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বাকি আসনগুলোতে ভোট হবে 29শে এপ্রিল। এরই মধ্যে শিলিগুড়ি, শমশেরগঞ্জ ও মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ উঠে এসেছে। আজ গুজরাট ও মহারাষ্ট্রের কয়েকটি আসনে উপনির্বাচনও চলছে। সবকটি বুথেই রয়েছে সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। 152টি আসনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, মোট 44,378টি। এর আগে আসাম, কেরালা ও পুদুচেরির ভোট শেষ হয়েছে। এই 5টি অঞ্চলেরই চূড়ান্ত ফলাফল একসঙ্গে জানা যাবে আগামী 4 মে। সেফটি, মহিলাদের সেফটি, আমি এটাই চাই। যেই আসুক মহিলাদের সেফটিটা করুক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। আর কিছু না, যেন আমরা রাত্রেও শান্তিতে বেরোতে পারি। দেশে যাতে সবার ভালো হয়, জনগণের ভালো হয়, সবকিছু সমাজ সেবা ভালো হয়, সবকিছু নিরাপত্তা বজায় থাকে মেয়েদের জন্য। তাই মানুষের একটু পরিবর্তন দরকার, সেটাই। দর্শক, বিধানসভা নির্বাচনের এই যে প্রথম দফায় ভোট গ্রহণটি চলছে, সেখানে 1452 প্রার্থীর ভাগ্য নির্ধারণে 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করবেন। এবং যেই 16টি জেলার কথা বলছিলাম, যে 16টি জেলার 152টি বিধানসভা আসনে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং সেই 16টি জেলার মধ্যে 8টি উত্তরবঙ্গের এবং 8টি হচ্ছে দক্ষিণবঙ্গের। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জেলার কথা যদি বলি, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এরকম যে জেলাগুলো রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চলছে। যে শাসক দলটি আছে তৃণমূল কংগ্রেস, টিএমসি, এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, সেই দুটি দলের মধ্যে কিন্তু আসলে তীব্র লড়াই এখন পর্যন্ত চলছে। আমরা একটু বিধানসভা নির্বাচনের আরো খবরাখবর জানবো। আমাদের সহকর্মী ভাস্কর সর্দার আছেন আমাদের সঙ্গে। আমরা একটু ভাস্করের কাছে চলে যেতে চাই। ভাস্কর, আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি ইভিএম এর ত্রুটির যে অভিযোগগুলো সেটি আসলে পাওয়া গেছে। আপনি আগের ঘন্টাগুলোতেও জানাচ্ছিলেন, এখন আসলে কেন্দ্রগুলোর বাইরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন একটু জানাবেন। ধন্যবাদ সাদিয়া। যেমনটা বললে যে 152টা আসনে ভোট হচ্ছে, আর সেই ভোট কভার করতে কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে আমরা মেদিনীপুরে আছি। আমি তোমার মেদিনীপুরে একটি বুথ দেখাই, ফতেপুর স্কুলটির নাম। এখানে দেখো কেন্দ্রীয় বাহিনী যারা আছে এখানে নিরাপত্তায়, তারা কিন্তু একেবারে কাশ্মীর থেকে এসছে। কাশ্মীরে যারা সীমান্ত পাহারা দেয় তাদের একটা অংশকে পাঠানো হয়েছে এখানে ভোট পাহারা দিতে, ভোটের নিরাপত্তার জন্য। এই মুহূর্তে যেহেতু মধ্যাহ্ন ভোজনের সময়, মানুষ কম, ভোটার কম, একমাত্র আমরা আছি পথে, আর এনারাই আছেন যে যারা বুথ পাহারা দিচ্ছে। এনারা এখানে প্রায় গোটা 20 মানুষ আছেন যারা এখানে বুথ পাহারা দিচ্ছেন। এবং এই যে তুমি বললে যে 152টা আসনের মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এগুলো যে অঞ্চলগুলো প্রায় 60% ভোট কিন্তু পড়ে গেছে। এবং যেমনটা জানো যে এর সঙ্গে সঙ্গে কিন্তু তামিলনাড়ুতে ভোট আছে, এবং তামিলনাড়ুতে ভারতীয় সময় 1টা পর্যন্ত প্রায় 40% ভোট পড়েছে। এবং এই যে পরিস্থিতি, মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে এবং নির্বিঘ্নে শান্তি রক্ষা রয়েছে। এই আছে আমার কাছে শেষ তথ্য। ভাস্কর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ভাস্কর সর্দার। আমরা জানছিলাম বিধানসভা নির্বাচনের কেন্দ্রগুলোর যে বাইরের পরিস্থিতি সেগুলো কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে, এবং ভোট কেন্দ্রে যেই ভোটাররা যাচ্ছেন তাদেরকে আসলে নির্ধারিত পরিচয়পত্র দেখিয়েই তারপরেই আসলে কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। আমরা একটু সরাসরি চলে যেতে চাই তার কাছে। গৌতম লাহিড়ী, স্বাগত জানাচ্ছি আপনাকে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে অনেকেই যেটি বলছেন যে মোদী সরকারের জনপ্রিয়তার একটা বড় লিটমাস টেস্ট হিসেবে দেখছেন, একটা বড় পরীক্ষা হিসেবে তারা আসলে দেখছেন। এবং আমরা দেখছি যে বিহারের পরে বাংলা জয়েও কিন্তু তারা আসলে মরিয়া হয়ে উঠেছে, যে রাজ্যের প্রধান বিরোধী দল তারা। এবং অন্যদিকে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তারাও যে চতুর্থবারের মতন তারা যাতে এই পশ্চিমবঙ্গ আসলে নিজেদের দখলে রাখতে পারে সেটির জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন। এবং প্রশ্নটা হচ্ছে গৌতম লাহিড়ী,
যে কেন মোদী শিবির এতটা উদ্গ্রীব মমতার দুর্গে হানা দিতে, আর এই নির্বাচনে মুসলিম ভোট, নিরাপত্তা, অনুপ্রবেশ, উন্নয়ন এসব ইস্যু আসলে কতটা প্রভাব ফেলছে বলে মনে করছেন? অনেক দুজনেরই ভাবমূর্তিকে পাওয়া যেতে পারে যে অনেকটা দাবার চালে রয়েছে আর কি। যার ভাবমূর্তি, যিনি জয়ী হবেন তার ভাবমূর্তি বাড়বে, যিনি হারবেন তার ভাবমূর্তি কমবে, এ বিষয়ে সন্দেহ। পশ্চিমবাংলায় কোনোদিনই বিজেপি শক্তিশালী ছিল না, কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এবং ঘটনা এবারে মানুষের মধ্যে যে ভোটের আগ্রহ, এত সকাল সকাল যে এত ভোট পড়ে গেছে, আমার নিজের অনুমান প্রায় রেকর্ড সংখ্যক ভোট পড়তে চলেছে। কিন্তু এখানে একটা ভোটার তালিকা সংশোধনের নামে বহু এলাকা থেকে বেশ কিছু, যেগুলো কথা আপনি উল্লেখ করলেন, অনুপ্রবেশ, সীমান্ত ইত্যাদি, এই বিষয়গুলোকে বিজেপি মূলত মেরুকরণের কাজে ব্যবহার করছে, যাতে হিন্দু ভোটকে প্রভাবিত করা যায়। এবং সেই অর্থে হিন্দু ভোট কিছুটা প্রভাবিত হয়েছে বলেও মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল জানা যাবে দ্বিতীয় পর্যায়ের ভোট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেক বেশি শক্তিশালী। এই অঞ্চলে বিজেপি তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে শেষ কথা এখন 4ই মের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যে মুসলিম ভোটার বাদ গিয়েছে, সেটা একটা ভারতবর্ষের জন্য একটা নতুন ঘটনা, এবং এই ঘটনার জন্য নিঃসন্দেহে এটা একটা মেরুকরণ তৈরি করছে ভোটারদের মধ্যে। অনেক জায়গায় বেশ কিছু ক্ষোভ আমরা দেখতে পেয়েছি যে কেন, কিভাবে দীর্ঘকাল তারা ভারতের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের কেন বাদ দিয়ে দেওয়া হলো, অনেকে ভোট দিতে পারছেন না। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল যে 27 লক্ষ ভোটারকে যদি আনা যায়, কিন্তু দেখা গেল দুর্ভাগ্যক্রমে মাত্র 150 জনকে ভোটার তালিকায় আনা গিয়েছে। এক বিপুল সংখ্যক মানুষ এই প্রথম ভোট অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। তা সত্ত্বেও যেটুকু ভোটার লিস্ট আছে তার মধ্যেই জয় পরাজয় নিষ্পত্তি হবে। বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে মরিয়া, এই কারণে বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গকে যদি দখল করা যায়, তাহলে গোটা ভারতে তাদের যে হিন্দুত্ববাদী আদর্শের যে প্রভাব, সেটাকে বৃদ্ধি করা সম্ভব হবে। সেই কারণেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। এখানে স্বয়ং মোদী আজও তিনি কিন্তু জনসভা করছেন, মানে ভোটের দিনেও অন্যত্র যেটা করা যায় আর। মানে মোদী এবং গৃহমন্ত্রী এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুজনেই প্রায় এখানে মাটি কামড়ে পড়ে আছেন বলা যেতে পারে। যেমন করেই হোক বাংলা দখল করতে হবে, এই মোটামুটি পরিস্থিতি। গৌতম লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। দর্শক, যেটি বলছিলাম যে পশ্চিমবঙ্গের এই যে প্রশাসনিক ক্ষমতা দখলের লড়াই, সেখানে টিএমসি এবং বিজেপির মধ্যে, সেখানে আমরা এবারে যদি আসলে দেখি যে 148টি আসনের বেশি আসলে যেই দল বা জোট পাবে, তারাই কিন্তু আসলে সরকার গঠন করবে। এবং টানা 15 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমরা যদি আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধানসভা নির্বাচনের যে উত্তাপ, তার শেকড় অনেক পুরনো। ভারতের স্বাধীনতার পর রাজ্যে 1952 সালে যে নির্বাচন ছিল, সেটির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার একটা সূচনা হয়েছিল। সেই ইতিহাসই আজকের এই নির্বাচনী লড়াইয়ের ভিত্তি। আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে 1947 সালে স্বাধীন ভারতের জন্ম। দেশভাগের ক্ষত বুকে নিয়েই নতুন করে গঠিত হয় পশ্চিমবঙ্গ, এক অনিশ্চিত, অস্থির কিন্তু সম্ভাবনাময় সূচনার গল্প। সেই প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রথম পরীক্ষা আসে 1952 সালে। ওই বছরের 31 মার্চ একটি ঐতিহাসিক দিন। ওই বছরের এই দিনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন। প্রথমবারের মতো জনগণ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পায়। গণতন্ত্র তখন শুধু ধারণা নয়, বাস্তবতার রূপ নিতে শুরু করে। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ভারতীয় জাতীয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি শুধু একজন রাজনীতিবিদ নন, আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছেন। 1952 সালের সেই নির্বাচন তৈরি করে গণতান্ত্রিক ধারার ভিত। এ নিয়ে 18তম বিধানসভা নির্বাচন। সর্বশেষ 2021 সালে ভোট হয়। ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 215টি আসনে জিতে টানা তৃতীয়বার সরকার গঠন করেছিল। অন্যদিকে বিজেপি 77টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। আসমাতুলি, নিউজ 24। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ভিত্তি আরো কতটা মজবুত হয়, সেটি দেখতে আসলে চোখ রাখতে হবে আগামী 4 মে পর্যন্ত। দর্শক, এই ছিল বিধানসভা নির্বাচন নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। চলে যাচ্ছি সহকর্মী কলির কাছে। ধন্যবাদ আপনাকে সাদিয়া।